এই ঘটনাটা না আমাকে আমার এক বন্ধুই বলেছিল বহুদিন আগে, মানে আমার না বলা হয়নি আর কি ঘটনাটা তোমাদের। ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। ঘটনাটা এক সেকেন্ড একটু ধরো দেখছি। হ্যাঁ, ঘটনাটা আমার এখানকার বন্ধুর ঘটনা। বন্ধুটা হচ্ছে তোমার গেছে ফেলে রাখো মাটিতে, পরে তুলো, পরে রেখো। তা এই ঘটনাটা আমাকে এখানকারই এক বন্ধু বলেছিল। হ্যাঁ, ভিডিও আটকে যাচ্ছে এখন, ঠিক আছে? একটু যদি বলো দেখি। একটু বলো দেখি ভিডিও আটকে যাচ্ছে কিনা। ভিডিও আটকানোর তো কথা নয়। হাই সোনালি দি, এবার ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে শুরু করি। হ্যাঁ, দুজন জয়েন করেছো, এর পরের মানে যারা জয়েন হবে আর কি পরের রেকর্ডিংটা শুনে নিও। তা এই ঘটনাটা আমি ঘটনাটা বলবো হচ্ছে আমার এখানকার এক বান্ধবীর ঘটনা। ঠিক আছে? তা বান্ধবী যখন সিএ পড়তে যায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওইখানে ওদের উত্তরাখণ্ডের একটা মেয়ের সাথে ওর আলাপ হয়েছে এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় যথারীতি। ওরা যখন কলেজ পাস করে, মানে সিএ পাস করে যায়, তখন যে যার চাকরি ইয়ে করছে এবং যথারীতি কিন্তু ওই বান্ধবীর সাথে কিন্তু ওই ওর যে প্রিয় বন্ধু ছিল ওই সিএ পড়তে পড়তে, হ্যাঁ, হাই সোনালি দি, তা ওই দিদি ওই মেয়েটি আর কি, তা ওই মেয়েটির দাদার বিয়ে ঠিক হয় যখন ওরা চাকরি বাকরি পেয়ে গেছে। ঠিক আছে? চাকরি বাকরি পেয়েছে, তা ওর বলছে যে আমার দাদার বিয়ে, তুই কিন্তু এক সপ্তাহ আগে থেকে চলে আসবি। তার দাদা বলছে ঠিক আছে। ওই যে বান্ধবী আমার, সে বলছে ঠিক আছে আমি আসবো, কিন্তু এক সপ্তাহ আগে থেকে তো আসা সম্ভব না, আমি কিছুদিন ইয়ে থেকে আসবো। ঠিক আছে, কিছুদিন আগে আসবো। এবার যথারীতি ও তো কিছুদিন আগেই গেছে। কিছুদিন আগে বলতে এই দুদিন আগে ওর গেছে উত্তরাখণ্ডে। ঠিক আছে? খুব সুন্দর জায়গায় ওদের বাড়িটা। হ্যাঁ, তা এবার ও বলছে আমি যখন গ্রামে ঢুকছি, হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের যে একটা ইয়ে রয়েছে, গ্রামের মেন একটা দরজা করা রয়েছে, ওই দরজার ওখানে দেখছি কালো পুটলি করা, সাদা পুটলি এরকম, তারপর তোমার স্বস্তিক চিহ্ন, কারুর পায়ের ছাপ এরকম দিয়ে রেখেছিল। তা এবার ও যখন গ্রামে এন্টার করছে, ঢুকছে, সেই ঢোকার সময় ও বলছে যে প্রত্যেকটা বাড়িতে একটা করে ওই রাক্ষসের মুখ, বলে ওই রাক্ষসের মুখ নাকি এখানকার লোকেরা খুব মানে, এখানে লোকেদেরও আমি দেখেছি রাক্ষসের মুখ, দুটো দাঁত বের করা, এরকম রাক্ষসের মুখ। হ্যাঁ, তা রাক্ষসের মুখ, তারপর বিভিন্ন পোটলায় করে করে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা রয়েছে প্রত্যেকটা বাড়িতে। ঠিক আছে? এবার যেদিন ওদের বিয়ে, তার ঠিক ইয়েতে ও বলছে যে তোকে একটা জিনিস ইয়ে করতে যাই, তোকে একটা জিনিস দেখাবো। তা ও তখন বলেছে যে, তো তখন বলেছে হাই বিজয়ালক্ষ্মী দি, গুড ইভিনিং, লুকিং সুপার কিউট, থ্যাংক ইউ। তা উনি তখন বলেছেন যে ইয়ে ওই বান্ধবী বলছে যে তোকে চ একটা জায়গায় যাব, আমরা সবাই মিলেই যাব, তুইও চ। তা ও বলছে কোথায় যাবি? তা বলছে একটা জায়গায় নেমন্তন্ন করতে যাব। তা বলছে ওর বাবা গেছে, ওর দাদা গেছে, ও গেছে, ওর তাউজি মানে জেঠু গেছে, এই কয়েকজন মিলে একটা থালাতে করে ওই বিয়ের কার্ড,
তারপর একটা লাল মানে লাল চুড়ি, সিঁদুর, তারপর তোমার আরো ওদের উত্তরাখণ্ডীদের আরো কিছু কিছু জিনিসপত্র ওই একটা থালাতে করে সাজিয়ে না একটা কুয়োর সামনে গিয়ে রাখলো। ঠিক আছে, কুয়োর সামনে, এবং কুয়োর পাশে না বড় একটা বিশাল বড় গাছ রয়েছে, তা ওই কুয়োর সামনেটা গিয়ে রাখলো। রেখে ওরা বিড়বিড় করে উত্তরাখণ্ডী ভাষাতেই মানে ওদের ভাষাতেই বললো যে আপনারা আসবেন এখানে, তুমি এসো এখানে, আমি তোমাকে নেমন্তন্ন জানালাম। এবার ও বলছি মাই আবার কাকে নেমন্তন্ন করছিস? ও তখন ফিরে যখন আসছে ওর বান্ধবী বলছে তুই কিন্তু পেছন ফিরে তাকাস না, ঠিক আছে, কেউ পেছন ফিরে তাকাবে না, তুই তাকাবি না। তো ও তো চলে এসছে বাড়ির ভেতরে। যখন চলে এসছে বাড়ির ভেতরে আসার পর তখন বলছে কি যে এই তোরা কি করলি বলতো, ওইটা কেউ নেই কিছু নেই, বিয়ের কার্ড ওখানে করলি কেন? বলছে এই গ্রামটা হচ্ছে, তখন ওই মেয়েটি বলছে এই গ্রামটা হচ্ছে একটা অভিশপ্ত গ্রাম। ঠিক আছে, অভিশপ্ত গ্রাম বলতে বহু বহু বছর আগে, মানে ওর ঠাকুরদার আমলে, মানে বান্ধবী ঠাকুরদার আমলে কোনো একটা মহিলাকে ওখানে রেপ করে মেরে ফেলা হয়েছে, এবং ওই আত্মাটাই নাকি ওই পুরো গ্রামটাকে হন্ট করে বেড়ায়। এবং কোথাও যদি কোনো অনুষ্ঠান হয়, এবং যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে ওকে গিয়ে নেমন্তন্ন করতে হয়, আর যদি না করা হয় তাহলে সেই ক্ষেত্রে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাদের কোনো না কোনো ভাবে সে পজেস করে নেয়, এবং পজেস করে তার চাহিদাটা পূরণ করে নেয়। ঠিক আছে, এটা নাকি ওই গ্রামের মানে কাহিনী আছে। তা ওই পরম্পরা ধরেই চলে আসছে এই ব্যাপারটা। এবার ওই গ্রামের মেয়েকে যেহেতু ওর দাদা বিয়ে করেছে, হ্যাঁ, ওর মেয়েটির বাড়ি থেকে মেবি কোনো কারণে কিছু একটা ভুল রিচুয়ালস হয়েছে বা কিছু একটা হয়েছে, যাই হোক না কেন, সেটি ওই বান্ধবীটি জানে না। এবার বিয়ের আসরে ও যখন বর নিয়ে ওরা যখন গেছে বিয়ে করতে বসবে, হঠাৎ করে বলছে মেয়েটির, তার আগে আমরা গেছি, আলাপ করিয়ে দিয়েছে, এটা আমার নতুন বৌদি, এটা আমার বান্ধবী, প্রিয় বান্ধবী, এইসব করে আলাপ করিয়ে দিয়েছে। তখন কিন্তু ওর যে নতুন বৌদি ছিল তখন কিন্তু ও কিন্তু পুরোপুরি ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম ছিল না, একদম অ্যাজ ইট ইজ নর্মাল, যেমন নতুন বউ হয় সেরকম। এবার বলছে যে আমরা যখন করছি বিয়ের আসরে, ওই বন্ধুটির দাদা যখন বসেছে, ওকে যখন আগুনের সামনে বসানো হয়েছে, বলছে যে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠেছে মেয়েটা। আর বলছে কি সে মাথার থেকে এরকম এরকম করে চুলগুলো করছে, কেমন করছে, মাথাটা এরকম ঝাঁকাচ্ছে, সমস্ত খুলে ফেলছে, গয়নাগাটি এরকম এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এইটা তো দেখেছে, তা ও ভাবছে যে এই কি রে বাবা, এই কি করছে। এবার আমারও এই যে বান্ধবী রয়েছে, তার সে বলছে যে কি রে তোর বৌদির কি হয়েছে? বলছে না কিছু একটা নিশ্চয়ই হয়েছে, এখানে বললাম না তোকে কোনো হলে এরকম প্রেতাত্মা ভর করে, ও চিন্তা করিস না, ওর গ্রামের একজন আছে, ওনাকে এক্ষুনি ডেকে নিয়ে আসা হচ্ছে, কিছুক্ষণ বাদেই ও ঠিক হয়ে যাবে। এবার যথারীতি বলছে যে একটা মেয়েকে ওই জায়গা থেকে ওঠাতে পারছে না, সেখানে গুরুদেব, ওই গ্রামের যে গুরুদেব আর কি বলছে, সেই গুরুদেব আসার সাথে সাথেই ওই মেয়েটি নাকি সুরে কাঁদতে শুরু করে এবং বলতে শুরু করে আমার কি দোষ ছিল, আমি তো এরকম জায়গায় থাকি, এরা কিন্তু আমাকে কিছু বলেনি, এবার তো এই মেয়েটিকে ছাড়বো না। তখন বলছে ঠিক আছে, এই বিয়েতে ভুল হয়ে গেছে, ঠিক আছে তুই কি চাস? তখন মেয়েটি বলছে আমি 20 কেজি লাড্ডু চাই। 20 কেজি লাড্ডু, ভাবতে পারো 20 কেজি লাড্ডু কতটা হতে পারে? ওই 20 কেজি লাড্ডু আনা হলো। ওই লাড্ডু ওরকম হাত দিয়ে মাখছে, মানে একটা একটা করে না, ওই হাত দিয়ে মাখছে আর এরকম 2 হাত দিয়ে এরকম গপ 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 করে খাচ্ছে। যে 20 কেজি
মাংস লাড্ডুটা শেষ হয়ে গেল, ও কিন্তু শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর ওকে আবার গরম দুধ জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর অ্যাজ ইট ইজ ওর কিছুই মনে থাকে না, বলছে আমি এরকম ভাবে কি হয়েছিল। তখন বলছে কিছু না, তোকে আবার সাজিয়ে দিই, বিয়েতে বসতে হবে। তা বলছে যে অদ্ভুত ব্যাপার যে ওখানের গ্রামে নাকি মানে এটা ভূতে ধরা হচ্ছে কোনো ইয়েই না। হ্যাঁ, ধরতেই পারে। বলছে এমন কি ওখানকার গ্রামের লোকেরা নাকি চলতে ফিরতে ভূত দেখে। মানে তুমি যাচ্ছ, হ্যাঁ, অন্য কোনো মানে মহিলার সাথে, মানে ওই মেয়েটি বলছে যে এরকম হয়েছে যে আমরা যাচ্ছি তো, যেতে যেতে কোনো একটা কাকুর সাথে দেখা হলো বা জেঠির সাথে দেখা হলো, আমরা কথা বলে চলে যাচ্ছি, কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেই মানুষটা কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে বা কোনো একটা কাজ করছে। তখনই আমরা বুঝতে পারি হয়তো সে ছিল না। তো বলছে এক অদ্ভুত গ্রাম একটা দেখেছি যেখানে কিনা ভূত এরকম ভাবে চলাফেরা করে, বা কিন্তু কারুর যে ক্ষতি করে তেমন ভাবে। ওই যে মেয়েটা ওরকম মিষ্টি চেয়েছে বা ইয়ে করেছে, এর আগে ওর বাড়িতে একজন ওর দাদাকেও ধরেছিল, মানে ওর জেঠুতো দাদাকে ধরেছিল, তখনও কিন্তু ওরকম বোধহয় কিছু একটা চেয়েছিল, ওই মিষ্টি জাতীয় জিনিসই চেয়েছিল, জিনিস চাওয়ার পর ওকে ছেড়ে দিয়ে চলে যায়, মানে এরকমই আর কি। তা এই বলছে যে আমি মানে অদ্ভুত লেগেছিল যে একটা গ্রামে বলছে এই যে আমার সাথে তুই কথা বলছিস সেইখানে দাঁড়িয়ে, তুই হয়তো অন্য জায়গায় যাবি, সেখানে হয়তো তুই আমাকে দেখতে পাবি, ঠিক আছে, এরকম ব্যাপার। তাই এই হচ্ছে ওর একটা বলছে আমি ওখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা দেখেছিলাম যে ওখানে নাকি ওই গ্রামটাতে ভূত দেখা যায়, মানে তোমার চলতে ফিরতে ভূত দেখা যায়, এবং ওখানকার লোকেরাও কিন্তু ভয় পায় না, যে অ্যাজ এ টিচার ঠিক আছে ধরেছে তো ঠিক আছে, গ্রামের পুরোহিত আছে বা গুরুদেব আছে, তাকে নিয়ে এসে আমি ইয়ে করবো, আমরা ঠিক করে নেবো, কোনো ব্যাপার না, মানে অ্যাজ এ টিচার, মানে ভূতে ধরা কোনো ব্যাপারই না ওই গ্রামটায়। তা এই একটা ছোট্ট ঘটনা আমাকে বলেছিল, তা কেমন লাগলো একটু জানিও। হ্যাঁ, অদ্ভুত সত্যি সোনালি দি, বিশালাক্ষী দি, অদ্ভুত। কিন্তু আমারও শুনেছি সত্যি এরকম হয়। বলছে হ্যাঁ, তুমি যদি কোনো সময় উত্তরাখণ্ডে ঘুরতে যাও, আমি ওই গ্রামটা তোমাকে বলে দেবো, তুমি গিয়ে দেখবে ওখানে চলতে ফিরতে ভূত দেখা যায়, এবং ওখানকার লোকেরা ভূতকে ভূত বলে মানেই না, মানে হ্যাঁ ঠিক আছে ধরেছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, স্ক্যারি জায়গায় তো বটেই, আমার তো খুব যাওয়ার ইচ্ছা। আমি ওকে বলেছি যে যদি উত্তরাখণ্ডে যাই তো তুই ওই জায়গাটার কথা বলিস আমাকে, আমি দেখতে যাবো যে চলতা ফিরতা ভূত কিরকম দেখতে হয়। তা একটা সোসাইটির ঘটনা বলি। হ্যাঁ, তা একটা সোসাইটি, তা এখানে যে ইয়ে রয়েছে রিয়েল এস্টেটের, আমি যার কাছ থেকে আর কি ফ্ল্যাট নিয়েছি, ওনাদেরই আর একটা সোসাইটির ঘটনা। ওনারা মানেসার থেকে কিছুটা দূরে একটা সোসাইটি তৈরি করার চেষ্টা করছিলেন, এবং বিশাল প্রথমে জমিটা তো বিশাল বড় ক্ষেতি জমি ছিল, পরবর্তীকালে ওই ক্ষেতের যে মালিক ছিলেন আর কি, তার ছেলে মেয়ে তোমার বন্ধুকে বললো একটা পিক পাঠাতে। হ্যাঁ অবশ্যই বলবো বিশালাক্ষী দি, ওই গ্রামটার একটা পিক পাঠাবে, চলতা ফিরতা ভূত গ্রাম। তা ওই সোসাইটিতে বলছে জানেন তো ভাবিজি, যে আমরা যে ইয়েটা হয়েছি, যে সোসাইটিটা বানাবো ঠিক করি, আর যে ইয়েটা ছিল সেটা চাষাবাদের জমি ছিল, কিন্তু কোনো কারণে ওই বিশাল জমিটা না পুরো হয়ে যায়, মানে আর চাষাবাদ আর করতে পারে না। কিন্তু কেন করতে পারে না, কিসের জন্য করতে পারে না, সে কিন্তু জানে না। এবার আমাদের কাছে আসে যে জমিটা খুব অল্পতে বিক্রি করে দেওয়া হবে, এবং যে জমির মালিক আর কি সে বিদেশে চলে যাবে। হ্যাঁ, বিদেশে চলে যাবে না, চলে গেছে আর কি, বিদেশে চলে গেছে। এবার এখানে যারা আত্মীয় স্বজনরা রয়েছে তাদের দিয়ে গেছে যে এই জায়গাটা তোমরা মানে বিক্রি করার জন্য।
এবার যথারীতি ওরা তো কিনে নেওয়ার পর বিশাল জমি আর কি, বিশাল জমি। তা ওইখানে তোমার টাওয়ার গুলো তৈরি হয়, প্রত্যেকটা প্রায় 18 তলা বা 20 তলা করে টাওয়ার। হ্যাঁ, কিন্তু ফ্রন্ট অঞ্চলে মানে যেটা আর কি তোমার ক্লাব হাউস হবে, সুইমিং পুল হবে, ওই এরিয়াটায় না কিছুতেই আর তোলা যাচ্ছে না, মানে ঘরটা তোলা যাচ্ছে না, সুইমিং পুলও করা যাচ্ছে না, কিছু না। কিন্তু অন্য টাওয়ার গুলোতে কোনো প্রবলেম নেই। যখনই ওই জায়গাটায় কোনো ঘর বা তুলতে যাচ্ছে বা ঘর তোলা যাচ্ছে না, ঠিক আছে, ওরা তো প্রথমে ভাবলো ঠিক আছে ঘর যখন তোলা যাচ্ছে না ওই জায়গাটা সোসাইটির একদম ওই জায়গাটা একটা মানে মন্দির করি। ওই মন্দিরও তৈরি করতে যাচ্ছে, যখন তৈরি করছে বলছে রাত্রির বেলা তৈরি হচ্ছে, পরের দিন সকালবেলা পুরো ভাঙা অবস্থায় রয়েছে, মনে হচ্ছে কেউ ওই জেসিবি দিয়ে ভেঙে দিয়েছে জায়গাটা। হ্যাঁ, জেসিবি দিয়ে ভেঙে দিয়েছে। তা এরপরে যথারীতি ওরা তো ভাবছে কি হয়েছে, এবং ওই জায়গাটা পুজো আশ্রা করা হয়, তাতেও কিন্তু কোনো হয় না, ঠিক আছে, কোনো প্রবলেমের সলিউশন হয় না। অ্যাজ ইট ইজ যেমনকে তেমনই প্রবলেম থেকে যায়। এবার ও বলছে যে এরপর যারা কাজ করছে তাদের মধ্যে হঠাৎ করেই একটা গুঞ্জন শুরু হয় যে ওই জায়গাতে প্রত্যেক দিন রাত্রির বেলা একটা লোককে বসে থাকতে দেখা যায় এবং খুব চিৎকার করে করে কাঁদে। কিন্তু যখনই আমরা সামনে যাই তখনই ওই লোকটা উধাও হয়ে যায়, ঠিক আছে, উধাও হয়ে যায়। এরপরে এরকম একটা শোনা যেতে থাকলো। তা ওরা গিয়ে দেখলো যে যেদিন ওরা যাচ্ছে সেদিন কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না, কোনো লোককেও দেখা যাচ্ছে না, কিছুই হচ্ছে না। কিন্তু মানে যখনই ওরা চলে আসছে তখনই ওই লেবার গুলো বলছে দাদা এখানে প্রবলেম হচ্ছে, এখানে গিয়ে দেখা যাচ্ছে। এরপরে একদিন একটা লেবার আর কি কিছু করতে ওই জায়গাটার পাশে খুব জোর হয়তো টয়লেট চেপেছিল, কাজ করতে গিয়ে সেই সময় তোমার টয়লেট করে। এবার টয়লেট করে আসার পর বলছে যে লোকটা না একদম চুপ হয়ে যায়, যে এসে যে কাজ করছিল করছিল তাতে কিন্তু লোকটা কোনো কাজ বা কোনো হেল্পের জন্য কেউ যদি বলছে লোকটা মুখ করছে, একদম একটা জায়গায় চুপচাপ হয়ে বসে পড়ে হ্যাঁ রয়েছে। এবার যথারীতি ওকে আর কিছু বলছেও না, যেহেতু মুখ করছে সেহেতু আর বলছেও না কিছু। তা এরপরে ছেলেটাকে যখন লাঞ্চ হয়েছে, দিনের বেলার কথা বলছি কিন্তু রাতের বেলা না, দিনের বেলার কথা, লাঞ্চ হয়েছে, লাঞ্চ হওয়ার পর যখন ওর বন্ধুরা বলেছে চ কিরে খেতে যাবি, বলছে বিশ্বাস করবে না ও তো ছিল, পেছন থেকে এরকম করে ডেকেছে, বলছে কিরে, ও বলছে ওর পুরো ঘাড় এরকম ভাবে না ঘুরিয়ে ওর পুরো মুন্ডুটা এরকম পেছনের দিকে হয়ে গেল, পেছনের দিকে হয়ে বলছে হ্যাঁ আমাকে মেরে ফেলে তোরা এখানে বাড়ি করবি, এই বাড়ি তোদের কিছুতেই হতে দেব না। হ্যাঁ বলেই বলছে ওদের চোখের সামনে ওই গলা পেছন মানে মুখটা পিঠের দিকে হয়ে ছেলেটা কিন্তু মারা যায়। হ্যাঁ, ছেলেটা ধাপ করে পড়ে যায় এবং বোঝাই যায় যে ঘাটটা মটকে গেছে, এবং ঘাটটা মটকে ওরকম ভাবেই পড়ে যায়। হ্যাঁ, পড়ে যাওয়ার পর বিশ্বাস করবে না, ও তো যথারীতি কাজ কারবার হয়ে গেল, দেহ মানে বডি হ্যান্ড ওভার হয়ে গেল ওর ফ্যামিলির কাছে। তারপর থেকে না প্রত্যেকটা লেবারের ওপর শুরু হয় অত্যাচার। মানে কেউ হয়তো ঘুমাচ্ছে রাত্রির বেলা, তাকে দেখা গেল এমন মারছে, সেই গালে চর মারছে, দেখা যাচ্ছে কাউকে খামচে দিচ্ছে, আঁচড়ানোর দাগ। হ্যাঁ, কেউ কাজ করছে, কেউ কাজ করতে করতে এরকম হয়েছে তোমার সিমেন্ট রয়েছে তো, সিমেন্ট করতে করতে সিমেন্টটা ঢেলেছে, হ্যাঁ এমন
মানে মাথার থেকে নিয়ে না ওই যে সেই বড় বড় ইয়ের মধ্যে সেই এরকম ঘোরপাক খেতে খেতে যে সিমেন্ট বালি ইয়েগুলো হয় না, ওইটার মধ্যে একজনের মুখ ঢুকে গেছিল। ভাবো, যদি পাশের জন সঙ্গে সঙ্গে ইয়ে না থামাতে পারতো তো স্পট ডেড হয়ে যেত। যাই হোক, উন্ডেড হয়েছিল, ওর মাথা একটা দিক ফেটে গেছিল সেলাই ফেলাই পরে। হ্যাঁ, তারপরে যে লোকটার ওই মাথাটা ঢুকে গেছিল রোলারের ভেতর এবং সঙ্গে সঙ্গে একটু টাইম লেগেছিল, যদিও মাথাটার মানে ফেটে ফেটে গেছিল, সেলাই করেছিল, সেই লোকটাই আবার অন্য একটা লোকের যে মোটা ভারী কি, হ্যাঁ ভারী কি একদম গলায় বলছে যে এই জমিটা তোদের কে বিক্রি করতে বলেছে, তোদের এই জমিটা কে দিয়েছে, এই জমিতে কখনোই, এই জমিটা আমার, এই জমিতে কখনোই আমি কাউকে বসবাস করতে দেব না। হ্যাঁ, তখন ওরা তো ভ্যাবা চাকা খেয়ে গেছে। এবার আমি যার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছি সেই দাদাটাকে ফোন করেছে, ফোন করে বলছে দেখুন এরকম এরকম ব্যাপার হয়ে গেছে, আপনারা শিগগিরই আসুন। ওরা এসছে, ওরা আসার পর বলছে কি হয়েছে। তখন ওর বাবা না একটু কিছু মানে আগেকার দিনের গ্রামের মানুষ তো ওই গ্রামের মানুষ না একটু ইয়ে জানতো, তো ওর বাবা ওই আঙ্কেলটি আর কি, আঙ্কেলটি গিয়ে ওর কাছে গিয়ে কিছু একটা ইয়ে করে। তখনও বলছে এই চুপ কর, মন্ত্র বলছিস, আমার জায়গায় বাড়ি করছিস, আমার জায়গায় ইয়ে করছিস, আবার আমাকে ইয়ে করছিস, আমার সামনে মন্ত্র বলছিস, চুপ কর, না হলে কিন্তু একেও আমি মেরে ফেলবো এবং প্রত্যেকে এখানে যারা যারা আছে প্রত্যেককে আমি মেরে ফেলবো, এরকম করে বলতে থাকে। ঠিক আছে, তা বলছে তুই কি চাস? হ্যাঁ, একবারই একটাই কথা বলেছে ওই লোক, মানে ওই দাদাটির বাবা, তুই কি চাস, তুই কেন এখানে রয়েছিস, কি প্রবলেম করেছি আমরা তোর? বলছে এই জমিটা আমার, তোমরা যেখানে মন্দির জায়গা বানাতে চাইছো ওই জায়গার তলা খোঁড়ো, ওই জায়গাতে আমার কঙ্কাল পাওয়া যাবে এবং তোমরা যার কাছ থেকে কিনেছো সেই লোকটি হচ্ছে আমার বড়দা, আমার দাদা আমাকে মেরে ফেলে এই জমিটা, পুরো যে জমিটা তোমাকে বিক্রি করেছে এই জমিটা হচ্ছে আমার। ঠিক আছে, আমাকে মেরে ফেলে আমার ফ্যামিলিকে মানে বাড়ি থেকে উৎখাত করে দিয়ে ও কিন্তু সুখে শান্তিতে বাস করছে। ঠিক আছে, তোমরা এখানে কঙ্কাল করো এবং যাদের কাছে কিনেছো তাদের ডেকে আনো, তাদের পুলিশকে খবর দাও, তবে আমি গিয়ে একে ছাড়বো। এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ এলো, ওই তোমার ওই কঙ্কাল উদ্ধার হলো এবং ওদের যে আত্মীয় স্বজন ছিল, ও তো বিদেশে পগার পার হয়ে গেছে পদ্মা, ওকে তো ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে, কিন্তু আত্মীয় স্বজন যারা ছিল তাদের ডেকে আনা হলো, তাদের ইয়েতে পুরো একটা কঙ্কাল পাওয়া গেল এবং ডিএনএ টেস্ট করে দেখা গেল হ্যাঁ সত্যি ওই লোকটার কঙ্কাল। এবং এই প্রসেসটা যত দিন ধরে চলেছে, ওই যে লোকটার মাথাটা ঢুকে গেছিল ওই লোকটাকে কিন্তু তত দিন ছাড়েনি, যতদিন কেস সলভ হয়েছে। এবং কেস তো সলভ হবে না, যে খুনি সে তো বিদেশে রয়েছে, হ্যাঁ, ততদিন অবধি। এবং তাকে কিন্তু মানে কথা দেয়া হয়েছিল যে তুমি কারোর ক্ষতি করো না, হ্যাঁ তুমি এই জায়গা থেকে তোমার শান্তির আত্মার ইয়ে করা হচ্ছে এবং তোমার বউ বাচ্চাকেও কিন্তু আমরা কোনো ইয়ে করব না, যেটুকু যা ইয়ে আছে সেইটুকুই আমরা দেব। ঠিক আছে, তোমার বঞ্চিত ওরা যা করেছে আমরা কোনো বঞ্চিত করব না, এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা করে দেবো, সমস্ত কিছু করে দেবো, কিন্তু তুমি এই লোকটাকে ছেড়ে দাও। এবং পরবর্তীকালে এই কথার ভিত্তির ওপর কিন্তু যখন ওরা ওই পুরো সোসাইটিটা তৈরি হয়ে যায়, এখনো কিন্তু ওই সোসাইটিতে লোক রয়েছে এবং ওই সোসাইটিতে মানে আমার ফ্রেন্ডের বহু লোকও থাকে ওই সোসাইটিতে। হ্যাঁ, এখন আর কোনো প্রবলেম নেই ওই সোসাইটি। তা ওই সোসাইটিতে তোমার কথা দেওয়া হয়েছিল, ওই সোসাইটিতে কিন্তু আজও যে লোকটির কঙ্কাল পাওয়া গেছিল সেই লোকটির বউ মেয়ে সবাই কিন্তু থাকে। তা এই একটা মানে বেশ গায়ে কাটা দেওয়ার ঘটনা। যখন আমাকে বলছিল আঙ্কেলটিও তো ছিল, বলছে তার চোখ মুখ যদি দেখিস, আমরা
যখন প্রথম ওই বডিটা দেখি, ওটা তো মুখটা ঢুকে গেছে, ঠিক আছে, আলাদা ব্যাপার, কিন্তু যখন দেখি পুরো আমরা সিনেমাতে দেখি না পেছনে ঘুরে যাচ্ছে সেট করে, ওরকম পুরো ঘোরানো অবস্থায়। তা তুমি ভাবো কি মর্মান্তিক মানে পরিণতি একটা জমির জন্য, যে নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলতে পারে। এরকম আর একটা ঘটনা এসছে, এই ঘটনাটা আমার রেডি করার নেই বলে এই লাইভে আমি বলতে পারবো না। এর পরের যে রবিবারে আমি আসবো, খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ঘটনা, যে আত্মাও প্রতিশোধ নিতে পারে, এই আত্মার প্রতিশোধ একটা মানে লোভ, সত্যি মানুষের লোভের শেষ নেই। নিজের বাবা মা ভাই বোন সন্তানকেও মেরে ফেলতে পারে। তা এই একটা ঘটনা। আজকে বাবুদা হয়তো আসেনি, তা বাবুদার এই ঘটনাটা বলে দিই। বাবুদার জীবনে অনেকদিন ধরে আমাকে ইয়ে করছে, তা বাবুদার ঘটনাটা বলে দিই। বাবুদা, তোমার ঘটনাটা বলছি, তুমি একটু রেকর্ডিংটা শুনে নিও, ঠিক আছে? তুমি বলেছিলে এই গ্রুপটাতেই আমাকে বলতে, তা আমি বলে দিচ্ছি, তুমি একটু রেকর্ডিংটা শুনে নিও। তাই এই ঘটনাটা বাবু তাপস বলে একজন আছেন, তা উনি আমাকে বলেছিলেন যে এই ঘটনাটা আমার জীবনে একটা মানে সারা শরীরে শিহরিত করার ঘটনা, তুমি বলবে? যে হ্যাঁ বলবো, তুমি পাঠিয়ে দিও। তো ওনার ঘটনাটাই বলছি। তা বাবুদা বলছে, বাবুদার বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, ঠিক আছে? ওপরে 2টো ঘর আর নিচে 2টো ঘর। হ্যাঁ, তখন ওপরে মানে নিচে যখন 2টো ঘর ছিল, যখন ঘটনাটা ঘটেছে তখন ওদের ওপরে কিন্তু একটাই ঘর ছিল, ঠিক আছে? শীতকালের রাত, এবং শীতকালের রাত যেহেতু, এবং ওপরের ঘরটা একটাই ছিল, যাই হোক একটা স্পেস দরকার হয় প্রত্যেকটা মানুষেরই জীবনে। তা ওই করতে গিয়ে না, তা বাবুদা বলছে যে আমি ওই ঘরটাতে, ওই ওপরের ঘরটাতে একা থাকতেই শুরু করি, এবং শীতকালের রাত যেহেতু চারিদিক দরজা জানলা বন্ধ করে আমি শুই। এবার বলে দিই ঘরটার বর্ণনা, যেটা বাবুদা বলেছে, আমি একটু দেখেই বলি। হ্যাঁ, বাবুদা বলেছে যে খাটে শুতো বাবুদা, সেই খাটের ডান দিকে একটা জানলা ছিল, পায়ের দিকে 2টো জানলা, এবং মাথার কাছে কম্পিউটার, যেখানে বসে বাবুদা কাজকর্ম করত, ঠিক আছে? সেই ঘরের বাঁ দিকটা ছিল চলাচলের জন্য। তা চলাচলের জন্য একদম ফাঁকা, যেহেতু ইয়ে করবে। আর একটা এই হচ্ছে ঘরটার বর্ণনা, মানে মাথার দিকে একটা ইয়ে, পায়ের দিকে 2টো জানলা, আর বাঁ দিকটা হচ্ছে পুরো চলাচলের জন্য ফাঁকা স্পেস। এবার শীতকালের রাত, দরজা জানলা বন্ধ করে সে শুয়ে রয়েছে এবং নাইট বাল্ব জ্বেলেছে। হ্যাঁ, যখন বেশ অনেকটা রাত, বাবুদার একটা অস্বস্তিতে না ঘুমটা ভেঙে যায়। কেন? হঠাৎ বাবুদার মনে হতে থাকে, বালিশে শুয়েছে তো, এরকম বালিশের যদি দুপাশে খুব ইয়ে করে চাপ দেওয়া হয়, বালিশের মাঝখানটা তো উঁচু হয়ে যাবে, ওরকম উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ, উঁচু হয়ে যাচ্ছে, ঠিক আছে? দাঁড়া 1 সেকেন্ড। এবং দেখছে যে আরেকটা যে বালিশ ছিল, ওই বালিশটা না মুখের কাছে এসে না হঠাৎ যখন উঠে যাচ্ছে বালিশটা, এবং ওর মনে হতে থাকে না বাবুদার নিঃশ্বাসটা নিতে খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, এবং সেই সঙ্গে যেহেতু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার সাথে সাথে তন্দ্রাটাও কেটে যায়। তন্দ্রাটা কাটার পর দেখছে যে একটা পুরো বালিশ ওর মুখের ওপর এরকম করে কেউ যেন খুব জোরে চেপে রেখেছে, ঠিক আছে? চেপে রেখেছে, এবং ওই বালিশটাকে ও যেই সরাতে যাবে, ও কিন্তু পুরো ফিল করে একটা 2টো হাত,
দুটো হাত ওইটা চেপে রেখেছে বালিশটা ওর মুখের কাছে, এবং হাত দুটো না পুরো লোমশ হাত বলছে। হ্যাঁ, এরপরে ওই যেই লোমশ হাতের ওপর এরকম হাতটা পড়েছে, বাবুদার কিন্তু খুব জোর ভয় লাগে, এবং ভয় লাগার সাথে সাথে ও চিৎকার করে উঠে বসে। হ্যাঁ, উঠে বসে দেখে যে চারিদিক চোখ বোলাতে থাকে, যেহেতু নাইট ল্যাম্প জ্বলছিল, এবং আমাদের চোখটাও দেখবে নাইট ল্যাম্পের সাথে সাথে চোখটাও একটু ধাতস্থ হয়ে যায়। ও তখন দেখছে চারিদিক খুঁজছে যে কি হলো ব্যাপারটা, যে আমি এরকম হাতে স্পর্শ পেলাম লোমশ হাত, ওটা কি ছিল। হ্যাঁ, ও যখন দেখছে উঠে বসে চারিদিক চোখ ঘোরাচ্ছে, তখন কিন্তু দেখছে না কোনো কিছু নেই, অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই আছে। ঠিক আছে, এবার ওর মনে হতে থাকে, বাবুদার মনে হতে থাকে যে উঠে বসে মনে হয় না যে দূর এ বোধহয় স্বপ্ন দেখছিলাম, ওর জন্য বোধহয় এরকম হয়েছে, স্বপ্নই হয়তো। কিন্তু এর পরেই দেখছে বাবুদা ওই যে জানলাটা ছিল, ও তার আগে যে ঘটনাটা বলছে যে ও তো মশারিটা নিয়ে শুয়েছিল, ও দেখছে যে মশারির একটা কোণ না বেশ খানিকটা ঝুলে রয়েছে, নিচের দিকে ঝুলে রয়েছে। হ্যাঁ, এবার ও ভাবছে যে কি রে বাবা, হাত মানে হয়তো এরকম হয়েছে, হাত পা ছুঁড়েছি ঘুমের মধ্যে, ওই বালিশটাকে সরাতে গিয়ে কিছু হয়েছে, তার জন্য বোধহয় খুলে ঝুলছে মশারিটা। এবার ও চোখ যায় জানলার দিকে। ঠিক আছে, এবার দেখা যায় যে জানলার একটা পাল্লা অনেকটা খোলা রয়েছে, কিন্তু বাবুদা বলছে যে আমার কিন্তু মনে আছে যে শীতকালের রাত আমি ওই জানলা খুলে নিশ্চয়ই আমি শোবো না, ঠান্ডার শীতল হাওয়াটাও আসবে। তা কি করে ওই জানলাটা খুললো তখনও বুঝতে পারছে না। ওই বাবুদা কিন্তু ওই জানলার দিকেই তাকিয়ে রয়েছে। হ্যাঁ, তখন বলছে আমার না ওই দেখে ওই জানলা খোলা দেখে এবং ওই মশারির একটা প্রান্ত ঝোলা দেখে ওর এবার শীতের মধ্যেও না ভয়ে বিন্দু বিন্দু কপালে ঘাম দেখা দিতে শুরু করেছে। বলছে এবার বলছে যে বাবুদা বলছে মনে মনে ও ভাবতে থাকে এতক্ষণ আমি যা দেখলাম সেটা একদমই সত্যি ছিল, মানে ওই লোমশ হাতগুলো একদম সত্যি ছিল, না হলে ওই দোতলায় এত রাত্রির বেলা কে জানলাটা খুলবে এবং কেই বা মশারি খুলে ওর মুখের ওপর বালিশ চাপা দেবে। হ্যাঁ, এই বললে না এই ভাবতে ভাবতে বলছে বাবুদা বলছে যে আমার না শরীর পুরো গায়ে কাঁটা দিয়ে উঠেছে, মানে আমি কি করব বুঝতে পারছি না। এবার বলছে যে এই করতে করতে না বিশ্বাস করো এই জিনিসটা ভাবতে ভাবতে যে সত্যি যে এরকম লোমশ হাতে স্পর্শ পেয়েছি, খাটটার মশারিটা ঝুলছে, এই ভাবতে ভাবতে ও মানে রাত কাবার হয়ে গেছে, ও আর ঘুমাতেই পারেনি। বলছে এই ঘটনাটা আজও আমার মনে পড়ে, সেই লোমশ হাতের স্পর্শ আর ওই জানলাটা এতটা খোলা। বলছে দোতলায় ওই জানলাটা আমার পুরো স্পষ্ট মনে আছে যে আমি ওই জানলাটা কিন্তু খুলেছিলাম, মানে বন্ধ করে দিয়েছিলাম, খোলার কোনো কোয়েশ্চেনই আসে না ওই দিকটা। মানে তুমি ভাবো তাহলে ওই দোতলার ঘরের জানলাই বা কে খুললো আর ওই লোমশ হাত দুটোই বা কার ছিল। তা বলছে এই হচ্ছে আমার জীবনের একটা মানে সাংঘাতিক ঘটনা, যা আমার মানে সারা রাত্রির আমাকে জাগিয়ে রেখেছিল এই ঘটনা। মানে পরের দিন থেকে ওই মানে ওই ঘরে বাবুদা কি করে শুতো সেটাই হচ্ছে একটা বিষয়। তা হ্যাঁ দিদি একটু লেট হয়ে গেছে, একটু শুনে নি, আমি এটা তৃতীয় ঘটনাটা বললাম। সোনালি দি হ্যাঁ কি আশ্চর্য ঘটনা, হ্যাঁ গো সত্যি আশ্চর্য ঘটনা যে কি ওই লোমশ হাত দুটো কার ছিল। ও কিন্তু মানে বাবুদা কিন্তু কোনো মুখ ফুক বা কোনো কিছু দেখতে পায়নি, শুধু ওই লোমশ হাত দুটোই স্পর্শ পেয়েছে আর তোমার পেয়েছে আর কি, ওই জানলার
ওই মশারিটা পেয়েছে। তা তুমি ভাবো যে ওইটাই বা কে ছিল। তা একটা আচ্ছা আর একটা ঘটনা বলবো নাকি? কটা বাজে? 9:43। আজকে সব ছোট 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 ঘটনা বলছি। হ্যাঁ, দেখি কটা বলতে পারি। তা একটু বলো, আর একটু বলবো না এখানেই শেষ করব ছোট ঘটনা? তা একটু যদি কমেন্ট করো আর বলবো কিনা তাহলে বলবো, না হলে এখানেই ফিনিশ করবো। বেশ আজকে ছোট হলেও ঘটনাগুলো কিন্তু আমার কাছে বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছিল, যে ছোট হলেও বেশ গায়ে কাটা দেয় না এরকম। না না বল, ঠিক আছে তাহলে বলি। তা এইটাও একটা ছোট্ট ঘটনা, ঠিক আছে, ভাঙ্গড় ফোর্ট নিয়ে ঘটনা। আমার তোমার 2012-তে আমার বিয়ে হয়েছে। 2013-র তোমার ফেব্রুয়ারি মাসে আমার মা, বাবা, ছোট মামা এরা আমার এখানে আসে, ঠিক আছে। এবার ছোট মামা, আমি তখন ওই তোমার সবে ওই প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে জয়েন করেছি। ওখানে প্রথমে থিওরি গুলো হয়। প্রথমে তো তোমাকে জানতে হবে এই জিনিসগুলো কি, তারপরে আত্মা কি, বা এই ক্যামেরা, নাইট ভিশন, কিভাবে আত্মাকে করা হয়, এইসব থিওরি ক্লাস করা হয়। তারপরে গিয়ে তোমার বিভিন্ন ইনভেস্টিগেশনে তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, তা এরকম আমাকে ছোট মামা বলছে, এই তোদের এখানে না ভাঙ্গড় ফোর্ট বলে একটা জায়গা আছে। তা আমিও এই মানে এর আগে শুনেছি জায়গাটা। তা ছোট মামা বলছে যাবি যাবি? তা আমি বললাম হ্যাঁ চলো যাবো। তা বাবা মাদের রাজি করালাম, চলো একটু দেখে আসি হন্টেড প্লেস, প্লেস। আমার যথারীতি একটা মনে তো ইন্টারেস্ট হয়, যে যেহেতু আমি পড়ছি এইসব নিয়ে। আমার মা বাবা মামারা তখন মানে এখন তো জেনে গেছে আর কি, ছেড়ে দেওয়ার পর। তখন তো আর জানতো না যে আমি প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে জয়েন করেছি। তা বেশ ইন্টারেস্টিং লেগেছিল যে আমি একটু করব, দেখবো। ভাঙ্গড় সম্বন্ধে আমি এর আগে শুনেছি, এটা চাক্ষুষ করব। এবার যথারীতি তো আমরা ভাঙ্গড়ে গেছি। হ্যাঁ, মানে আজ থেকে 10 বছর আগের ভাঙ্গড় মানে পুরো আলাদা রকমের। এখন তো পুরো হয়ে গেছে, টুরিস্ট প্লেস হয়ে গেছে, ওখানে পিকনিক হয়। কিন্তু তখন তো রীতিমতো তোমার ভয় লাগবে। একটা ভাঙাচোরা কুয়ো রয়েছে, ভাঙাচোরা এন্টার করেছি। এন্টার করার পর না হঠাৎ করে আমার বর বলছে আমার ভালো লাগছে না। কি দেখতে এসছিস ভাঙা জোড়া? চ না, কিছু তো আছে। এবার বউ বলছে আমার ভালোই লাগছে না একদম, মানে ওর না ইচ্ছাই নেই ভেতরে ঢোকার, এরকম করছে। আমার ইচ্ছাতে যাই হোক বলছে, আমি ওকে জোর জবরদস্তি করছি, চ না বলছে চ একটু, মানে গিয়া হেলিয়ে হুলিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। হ্যাঁ, ও কিন্তু বলছে না যে ওর শরীরটা ভারী হয়ে যাচ্ছে বা ওর শরীরটা খারাপ লাগছে, ও কিছুই বলছে না। তা আমি ওকে বলছি তোর কি কোনো, আমার বরকে ওকে বলছি যে তোর কি কোনো প্রবলেম হচ্ছে? ও অবভিয়াসলি এটা কেন বলছি, তার কারণ হচ্ছে ও কিন্তু নাইট ডিউটি করে এসেছিল, কিছুক্ষণ শোয়ার পর আমরা বেরিয়ে যাই। তা আমি ওকে বলছি তোর হয়তো ঘুমটা হয়নি বলে তোর হচ্ছে, ঠিক আছে তুই একটা জায়গায় বসবি। তা আমরা বসেছি। এবার বাবা, আমি আর ছোট মামা আমার ভাঙ্গড়ের একটা ওই যে ওপরের যে রাজমহল, মানে অ্যাকচুয়ালি প্রাসাদটা, সেই প্রাসাদে আমরা গেছি। এবার মা আর মায়ের জামাই একটা জায়গায় বসে আছে। মা তো উঠতে পারবে না, যেহেতু আমার মায়ের পায়ে খুব প্রচন্ড ব্যথা, ওই ভাঙাচোরা ডেঙানো তো দূর কি বার, ঠিক আছে। তা মা একটা জায়গায় বসে আছে। তা আমার বর বলছে এই ভাঙাচোরা আমার দেখতে ভালো লাগছে না, আমি এখানেই বসলাম মায়ের কাছে। তা ও বসে আছে, মাও বসে আছে। তা মা ওকে টিফিন ফিফিন দিয়েছে, ওরা খাওয়া দাওয়া করছে, আমরা ঘুরে এসে তখন টিফিন করবো আর কি। তা এবার আমি, বাবা আর ছোট মামা না বেশ একটা ঘরে গেছি ভাঙা চোরায়, এবং ওই ঘরটা না একটা ছোট জানলা ছিল। ওই জানলাটা দিয়ে পেছনের একদম পাহাড়টা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে,
তার সাথে সূর্যটা ডুবছে, মানে মানে একদম পশ্চিম দিকে ঢলে গেছে, একদম অন্ধকার হয়ে যায় না যেহেতু ইয়েতে। তা ওই জায়গা থেকে না আমরা বেশ কয়েকটা ফটো ক্লিক করি, তারপর যে মন্দিরটা রয়েছে ওই মন্দিরে গিয়ে ফটো ক্লিক করি। এবার আমার মাকে বলছে ঠিক আছে আপনি একটু এখানেই বসে থাকুন, আপনি কোথাও যাবেন না, আমি আসছি, ওর আপনার মেয়েকে দেখে এনে দরকার আছে আপনাদের সাথে। তা মা বসে রয়েছে, বলছে হ্যাঁ ঠিক আছে তুমি যাও। তা ও আমাকে খুঁজতে খুঁজতে, এবার ওখানে গিয়ে কিন্তু কোনো টাওয়ার ফাওয়ার পাওয়া যায় না, তোমাকে খুঁজতেই যাবে। হ্যাঁ, এবার ও আমি বেরোচ্ছি, দেখছি ও না খুঁজতে 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 ওই যে রাজপ্রাসাদটা আছে ওই রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। তখন আমি বলছি এই কোথায় যাচ্ছিস রে ওইদিকে? বলছে এই তোকেই তো খুঁজছিলাম। তাই এসছি। আর রাজস্থান বলছি দাঁড়াও। তা এবার ও তখন এসছে, দেখ মন্দিরটা। এবার বলি ওই মন্দিরটা তোমরা ভাঙ্গরের কাহিনী তো আগেও জানো, আমি আর নতুন করে বলছি না ভাঙ্গরের। তো আমি বলছি দেখ এই মন্দিরটা কিন্তু সেই কাপালিকের মন্দিরটা ছিল। হ্যাঁ, তা ও হঠাৎ করে বলছে তুই পায়ে নুপুর পরেছিস? বলছে আমি পায়ে, আমি হিন্দুস্তানি বিশ্বাস করো, এখানে লোকটা না একটু নুপুর পুকুর পরে, আমি না ওই সব নুপুর পুকুর পরতে ভালোবাসি না একদম। হ্যাঁ, ও আমাদের ওখানেও অনেক বাঙালি মেয়েরাই নুপুর পরে, কিন্তু আমার ভালো লাগে না নুপুর, ওই ঝুম ঝুম ভূতের মতন আওয়াজ, ওই ভূতের মতন আওয়াজ হবে, নিজের আওয়াজে নিজেকেই মনে হবে পেছন থেকে ভূত আসছে, তখন আমার মনে থাকবে না পায়ের মধ্যে ইয়ে রয়েছে। এবং এইটা সত্যি ঘটনা হয়েছে আমার সাথে। হ্যাঁ, নিজেকে নিজে ভূত ভেবেছিলাম, নিজের পায়ের আওয়াজকেই ভাবছি যে পেছন থেকে ভূত আসছে। আমি কেন পায়ের মধ্যে, আমি ওকে ইয়ে দেখেছি জিন্স পরেছে, জিন্সের ওপর আমি নুপুর পরে আসবো, বাবা বাবা কেমন ওকে খিল্লি করছি আর কি। হ্যাঁ, বলছে না আমি কিন্তু সিরিয়াসলি কোনো নুপুরের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, ও চারিদিক খুঁজছে, এবার আমি তো কিছুই পাচ্ছি না। হ্যাঁ, তা ওকে আমি বলছি হ্যাঁ তুই দেখ না, তোকে নুপুর পরে তোকে ওই রানী পদ্মাবতী না কি একটা আছে না, রানীর নাম ভুলে গেছে আমি ভাঙ্গরে। হ্যাঁ, পদ্মাবতী সামথিং কিছু একটা হবে হয়তো। হ্যাঁ, তা বলছে হ্যাঁ তোকে দেখে এসেছে জানিস তো ওই রানীর বিয়েটা। হ্যাঁ, এরকম একটা ভীতু মানুষকে দেখতে পেয়েছে, আসছিল না এই একটা মানুষকে দেখতে পেয়েছে এরকম, এবার তোর গাড়ে চাপবে, ওর জন্য তোকে শোনাচ্ছে। এখানে তো আশেপাশে কোনো মেয়েও নেই যে তারা ইয়ে করবে, আমি একমাত্র মেয়ে, তার মানে আমি তো আর ভূত হতে পারবো না, তাহলে ওই রানী পদ্মাবতীর ভূতি বোধহয় আইসে তোকে ধরতে। তো এইসব করছি, ও না আর কিছু ইয়ার্কি মানে আমার সাথে খিল্লি ইয়ে না করে নিচে নেমে চলে গেল। এবার বিশ্বাস করবে না, ভাঙ্গরের আমি তোমাকে বেশ কয়েকটা ছবি দেব আমার ইয়েতে। হ্যাঁ, যে কটা ভেতরের ছবি তুলেছিলাম একটা ছবিও আসেনি। যখন ক্লিক করেছি মোবাইলে দেখেছি সেভ হয়েছে, বাবার ক্যামেরাতে দেখেছি সেভ হয়েছে, ছোট মামাতেও দেখেছি সেভ হয়েছে। বিশ্বাস করো যখন আমরা পরে ওই আপলোড করতে যাব, মানে আমি ইয়ে করতে যাব, ক্যামেরা থেকে নিতে যাব, ভানগড়ের একটা ছবিও ভেতরে নেই যে আমরা তুলেছিলাম। সরি, আমরা যে ভেতরে যে পাহাড়ের ছবি তুলেছিলাম, ইয়ের ছবি তুলেছিলাম, ওই ছবিগুলোই নেই। বাদ বাকি ওই মন্দিরের ছবি আছে, পাশে ইয়ের ছবি আছে, বাইরের যে গ্রামটা রয়েছে সেইগুলো রয়েছে, কিন্তু ওই ছবিগুলো কিচ্ছু নেই। মানে প্রায় ধরো 3টে ক্যামেরা মিলিয়ে ধরো প্রায় 30-35টা ছবি তো আছেই ওইটার মধ্যে, কারুর নেই। এই হচ্ছে ভাঙ্গরের প্রথম একটা ঘটনা ছিল। তারপর তো আরো ইয়ে হয়েছে, আরো যখন ইনভেস্টিগেশন করতে গেছিলাম তখন তো আরো মানে পেয়েছি আর কি সেই ঘটনাটা আর কি যেটা বলি। এবার আমরা তো গেছিলাম, যেহেতু ভাঙ্গর নিয়ে বলছি, সেকেন্ড টাইম আমরা গেলাম। ফার্স্ট টাইম তো ওই মামাদের সাথে গেছিলাম, সেকেন্ড টাইম আমাদের ইনভেস্টিগেশন করতে গেছি। বিশ্বাস করবে না, ঢোকার রাত্রির বেলা না, ওই যে বলে যে ভাঙ্গরে লেখা রয়েছে আর
লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কি একটা যাই হোক, পদ্মাবতী, হ্যাঁ পদ্মাবতী ছিল। তা ওই ইয়েতে বিশ্বাস করবে না, দিনের বেলাতে যেরকম পরিস্থিতি থাকে ভাঙড়ে, মানে একদম রাত্রির বেলা ঠিক তার অপোজিট হয়ে যায়, ঠিক তার অপোজিট হয়ে যায়। তার আগে বলে রাখি, আমরা যখন প্রথমবার গেছিলাম, ওখানে একটা দল মিলে, একটা দল মানে প্রায় 6-7 জন কলেজ পড়ুয়া মিলে রাত্রির বেলা, হ্যাঁ, ওই ভাঙড়ের মধ্যে থাকে, ঠিক আছে। এবং ওই 7 জনকে আজও অবধি না তাদের কোনো ড্রেস পাওয়া গেছে, না তাদের কোনো কঙ্কাল পাওয়া গেছে, না কিছু। এবং যে গাড়িটা করে ওরা এসছিল, আমরা যখন প্রথম ওই মামা বাবাদের সাথে যাই, ওই গাড়িটা কিন্তু ওইখানেই রাখা ছিল। না, লাইট থাকে না, একদমই লাইট না। এখন লাইট ফাইট দিয়েছে, এখন যেহেতু আরো আসে হালকা অল্প লাইট ফাইট আছে, কিন্তু আমরা যখন 10 বছর আগে 9 বছর আগে গেছিলাম, ওখানে কিন্তু কোনো লাইট ছিল না। তা তুমি ভাবো যে ওই 7টা লোক কোথায় চলে গেল তারা। ও পুরো ওদের মানে ওই গাড়িটা বহু বছর অব্দি ওখানে রাখা ছিল। আমরা যখন সেকেন্ড ইনভেস্টিগেশন করতে যাই এবং থার্ড টাইম ওরা যখন যায়, তখনও কিন্তু ওই গাড়িটা ছিল, ওই গাড়িটা রেখেই দিয়েছিল যদি ওরা ফিরে আসে বা ইয়ে করে। কিন্তু ওই 7 জন কিন্তু মানে ভাঙড়ে রাত্রির বেলা রাত কাটানোর পর কিন্তু পুরো উবে গেছিল। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুতই ব্যাপারটা। এরপরে আমরা যখন ইনভেস্টিগেট করতে যাই, রাত্রির অবস্থা তো ভাবো আজ থেকে 9 বছর আগে যে ভাঙড়ের অবস্থা কি হতে পারে। এমনি একটা হন্টেড প্লেস, তার উপর তো ওই লেখা, ওই সাইনবোর্ডে লেখাই ছিল সূর্যাস্তের পর সূর্যোদয়ের আগে কেউ ভেতরে ঢুকবে না। এবার আমরা তো লাইট ফাইট নিয়ে ঢুকেছি, লাইট নিয়ে ঢোকার পর পুরো যে একটা গ্রাম জেগে উঠতে পারে রাত্রির বেলা, ওই কুলধারা আর ভাঙড় যদি কেউ না যায়, সে তারা কিন্তু বিশ্বাস করতে পারবে না। পুরো একটা গ্রাম জেগে ওঠে ওখানে। এবং আমরা প্রত্যেকটা টাইমে কুলধারাতেও 2-2বার প্রমাণ পেয়েছি, ভাঙড়েও 2-2বার প্রমাণ পেয়েছি যে ওখানে আত্মারা রয়েছে, ওখানে আত্মারা বাস করে, ঠিক আছে। ওখানে আমরা বিভিন্ন তোমার মেশিনের সাহায্যে আওয়াজ পেয়েছি, ক্যামেরাতে ফুটে উঠেছে। শুধু একটা অবয়ব ঠিক বলবো না, তোমার একটা জায়গায় তোমার কি বলবো, তোমার মেঘের মতন কিছু একটা অবয়বের মধ্যে রয়েছে, যেখানটা কোনো ইয়ে থাকারই কথা না। এবং গরমকালে নিশ্চয়ই তোমার কুয়াশা হবে না, গরমকালের কুয়াশার মতন। তারপর ওই ছম 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 করে আওয়াজ, তারপর একটা মানে বিশ্বাস করবে না, ওই পাহাড়গুলো থেকে মনে হয় না কেউ যেন চিৎকার করছে। পেছনের যে পাহাড়টা রয়েছে একদম গায়ের, যে একদম তো পাহাড়ের পাদদেশে, তুমি যদি একটু ভাঙড়টার ছবিগুলো দেখো তাহলেই বুঝতে পারে পাহাড়ের পাদদেশে ইয়েটা, ওই পাহাড়ের থেকে না কান্নার আওয়াজ ভেসে আসছে রীতিমতো। এবং কারা কাঁদছে, ওখানে কিন্তু কোনো আদিবাসী বা কেউ বাস করে না, দেখলেই বোঝা যায়, পুরো ঘন জঙ্গলে। ওইখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসা, তারপর বিভিন্ন ক্যামেরাতে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ইয়েতে ধরা পড়া সমস্ত কিন্তু এভিডেন্স আমরা পাই। যে ওখানে বলে যে কেন ওখানে যেতে না করে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে, ঠিক আছে। এই একটা হচ্ছে আমার ভাঙড়ের অভিজ্ঞতা। ভাঙড়ের আরো একটা অভিজ্ঞতা আছে, ওটা বলবো, ওটা অন্য একটা ইয়েতে বলবো, ঠিক আছে। তা বিভিন্ন রকমের আওয়াজ, সে যদি আওয়াজগুলো রাত্রির বেলায় গিয়ে, মানে যত সাহসী লোক হোক না কেন বা মহিলাই হোক না কেন, তোমার ভেতর অন্তরাত্মাটা কেঁপে যেতে বাধ্য, এমন এমন আওয়াজ পাওয়া যায় ওখানে,
তা এই হচ্ছে আমার ভাঙ্গরের অভিজ্ঞতা, একটু যদি বলো। আমি হচ্ছে অমৃতাদি বলছে আমি আর রাজস্থান যাব না, যাওয়ার ইচ্ছা ছিল, দুবাইয়ে যা দেখলাম ক্যামেল ভেসে যাচ্ছে, আমিও না না ভেসে যাবে না, ভূতেরা ভাসাবে না তোমাকে, হয়তো তোমাকে আদর করতে পারে একটুখানি, এই আদর করে একটু খেমচালো, একটু চুল ধরে টানলো, একটু পজিস করলে, এর থেকে বেশি ভূতেরা কিছু করতে পারবে না। হ্যাঁ, আর একটু বেশি হলে তোমাকে মেরে ফেলতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারবে না। হ্যাঁ, কোনো মডার্ন ভূতনি হতে পারে না, না মডার্ন ভূতনিরা ওই ছুমছুম আওয়াজ হয়, কিন্তু ওই মলের ছমছম আওয়াজটা একরকম, ভারী মলের আওয়াজ আর একরকম হয়। নেগেটিভ, অমৃতাদি বলছে নেগেটিভ এনার্জি কিছুতে আসতে দেবে না, ছাদ তো দাঁত ভেঙে যাবে, উচ্চার সত্যি দাঁত ভেঙে যাচ্ছিল, আমি ভুলেই গেছিলাম। তারপরে আর বলো কেমন লাগলো, একটু যদি কমেন্ট করো, একটু বলো দেখি কেমন লাগলো। একটু যদি বলো কেমন লাগলো। ওখানে কিন্তু তোমার ভাঙ্গরে কিন্তু কেউ বলে ওই রানী পদ্মাবতীকে ওই তান্ত্রিক ভালোবেসে ফেলেছিল, ওই করতে বিভিন্ন রকমের রিউমার আছে, কিন্তু ওইখানে যে সত্যিকারের যে নেগেটিভ ইয়ে রয়েছে সেটা কিন্তু একদম মানে মানে তোমার সত্যি আছে ওইখানে, এবং রাত্রির বেলা কিন্তু পুরো গ্রামটা জেগে ওঠে, পুরো গ্রাম। একমাত্র ওই দুটো গ্রামই আমি দেখেছিলাম, এক হচ্ছে কুলধারা, এক হচ্ছে ওই ভাঙ্গর। ভাঙ্গরে কিন্তু সত্যি কথা যে আছে, কি অদ্ভুত রে। যারা বলে ভূত নেই ওখানে, তাদের পেছনে কটা ভূত লেলিয়ে দিতে হয়। না হ্যাঁ, লেলিয়ে তো অবশ্যই দিতে হয়, অনেকেই বলে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে মানুষের না কারোর ঊর্জাটা যদি কারোর একটু পজিটিভ বেশি থাকে, আমি অনেক সময় আমার ক্ষেত্রে যে মানে আমি বলছি, আমার ক্ষেত্রে কি হয় বলতো, যে আমি না খুব একটা নেগেটিভ জিনিসকে খুব একটা ফিল করতে পারি না, যেটা আমার বর ক্যাচ করে নিতে পারে নেগেটিভটাকে। আমি আবার আমার মানে আমি এটা শুনেছি আর জেঠুর কাছ থেকে, অনেক আমাকে বলে যে তোর ঊর্জা বা তোর অরাটা অনেকটা পজিটিভ, যার জন্য তুই নেগেটিভটাকে নিতে পারিস না বা বিশ্বাস করতে পারে মানে দেখতে পারিস না আর কি। রাতে ওখানে অ্যালাউ করে না? না 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 না, রাতে অ্যালাউ করে না, একদমই অ্যালাউ করে না, এটা তোমার পারমিশন নিতে হয়, তোমার পারমিশন নিতে হয়। পারমিশন তো কেউ দেয় না, যেহেতু ওই গৌরব তিওয়ারির টিম ছিল আমাদের এবং ওরও অনেক চেনাশোনা ছিল, সেখান থেকে পারমিশন নেওয়া হয়। এবং কি বলতো, ওখানে না পারমিশন নেওয়ার লোকও তো নেই, তোমাকে তো দিল্লিতে আসতে হবে, দিল্লি থেকে তোমার পারমিশন করাতে হবে। এবার পুরো জায়গাটা তো খান্ডার এরিয়া, তুমি যদি দেখতে পাও পুরো জায়গাটা কিন্তু খান্ডার, ওই খান্ডারের ভেতর আশেপাশে তো কোনো দেয়াল ফেয়াল নেই, ওই তোমার পাহাড়ের পাশ দিয়ে না তুমি ভেতরে ঢুকতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। এবং ওই যে ওই 7খানা ছেলে মেয়ে যারা কলেজ পড়ুয়ারা ঢুকেছিল, ওরা কিন্তু ওরকম ভাবেই ঢুকেছিল। এবং ওখানে না রাত্রির বেলা আমরা পরে অবশ্য তোমার প্রথম দিকে কিন্তু এক হনুমানজির মন্দির দেখতে পাইনি, বজরংবলীর মন্দির ছিল না, অন্য একটা মন্দির ছিল, মানে ঢোকার সাথে সাথেই ওইখানে রাজকুমারী পুজো দিতে আসতো, এবং গ্রামের একটা মন্দির ছিল শিব ঠাকুরের
টাইপ, হ্যাঁ শিব ঠাকুরের মন্দির ছিল। কিন্তু দ্বিতীয়বার যখন আমরা ইনভেস্টিগেশন করতে যাই ওখানে দেখি বজরংবলীর মন্দির একদম ঢোকার মুখে, মানে গেটটা ভেতরে ঢুকলে ভাঙ্গরে ঢোকার ডান দিকে বোধহয় হনুমানজির মন্দির তৈরি করেছিল ওরা। তা জানি না, আমার অমৃতাদি বলছে আমি তো নিজেই পেতনি। হ্যাঁ সে তো আমিও পেতনি, আমি শাকচুনিও হতে পারি। আমি কি তোর খুব পজিটিভ সোল। হ্যাঁ এটা আমাকে একজন বলেছিল যে যদি তোমার পজিটিভ সোল না হতো, যে তোমার ওপর করেছিল না, যে মানে ভালো রকম ব্ল্যাক ম্যাজিকটা করেছিল যিনি, বা যে ক্ষতিটা করতে চেয়েছিল সেই ক্ষতিটা তোমার করতে পারতো না। মানে ক্ষতিটা যতটা ক্ষতিটা করার চেষ্টা করেছিল সেই ক্ষতিটা সে করতে পারেনি। তোমাকে মেরে ফেলার প্ল্যান ছিল, তুমি সেটা করতে পারোনি। তোমার হয়তো শরীর খারাপ গেছে, তোমার সাংসারিক জীবন হয়তো, আমার হয়তো সাংসারিক জীবন খারাপ গেছে, কিন্তু আমাকে পুরোপুরি মেরে ফেলতে পারেনি। তা খুব ভালো লাগছে রে, থ্যাংক ইউ। তা আর কি বলবো, আজকে আর ছেড়ে দিই, অনেকগুলো বললাম, ছোট্ট ছোট্ট গুলো ঘটনা। তা তোমরা বলে একটু আর বলবো না, এখানে আজকে ফিনিশ করবো, 10:04 বাজে। তো তোমরা বললে বলবো, না বললে আজকে ফিনিশ করবো। একটু যদি ওই আর একটা বল, আর একটা কোনটা বলি, অনেকগুলো ঘটনাই তো আছে, একটু ভেবে নি, দাঁড়াও। এগুলো না তৈরি করা নেই আর কি, আমি তোমাদের ইয়েতেই বলছি, মানে যেটুকু আমার মনে আছে ইনভেস্টিগেশন করতে গিয়ে সেইগুলোই আমি আর কি একটু বলি। কোনটা? আচ্ছা একটা তোমার ইয়ের ঘটনা বলি। এই ঘটনাটা ভেবেছিলাম পরের লাইভে বলে দিই। এই ঘটনাটা কিন্তু আমার আর আমার হাজবেন্ডের সাথে ঘটনা। তখন আমরা রীতিমতো প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে যুক্ত হয়ে গেছি। এবার আমরা তোমার ইয়ে থেকে ফিরছি, তোমার হিমাচল থেকে ঘুরতে গেছিলাম। হিমাচলে ছেলে ছিল না, তো হিমাচল থেকে ঘুরে ফিরছি আর কি। ফেরার পথে আমরা ভুল করে না একটা অন্য রাস্তায় ঢুকে যাই, ঠিক আছে? ওই রাস্তাতে, হ্যাঁ বিশ্বাস করবে না, যখন আমরা ঢুকেছি একটা তো কোনো গাড়ি ঘোড়া নেই, রাস্তা কিন্তু ভালো, কোনো ভাঙা চোরা রাস্তা নেই, পাহাড় জঙ্গল, খুব সুন্দর। হ্যাঁ রাস্তাটা তোমার এই সন্ধে হয়, তখনও সন্ধে হয়নি, সন্ধে হবে আর কি, বিকেলবেলা। হ্যাঁ এবার ওই রাস্তাটা দিয়ে আমরা চলছি, বেশ কিছুটা চলার পর আমরা ভাবছি কি এই রাস্তা কি শেষ হবে না, বা গ্রাম বা ইয়ে তো আসার কথা, হিমাচল তো ওরকম না, তাই আমরা কি ভুল রাস্তায় ঢুকে গেছি? আমি আর আমার হাজবেন্ড গাড়িতে বসে এই আলোচনা করছি, ঠিক আছে? হ্যাঁ তা আমরা ইয়েতে গেছি, যখন প্রায় সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, আলোটা সূর্যটা তো ডুবে গেছে, অন্ধকারটা নেমে এসছে, আমরা তো যাচ্ছি। বিশ্বাস করবে না, হঠাৎ করে আমার বর, আমার একটু চোখটা লেগে এসেছিল, হঠাৎ করে আমার বর না একটা মানে কড়া ব্রেক মারে, মানে গাছকে ব্রেক মারা কে যাকে বলে, আমি তো পুরো এরকম হয়ে গেছি, কি হলো, ঘুমটাও ভেঙে গেছে। আমি ওকে জিজ্ঞেস করছি কি রে কি হয়েছে, ও না কোনো কথা বলছে না, ও স্টিয়ারিংটা ধরে জাস্ট সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে বলছি যে কি রে বাবা কি হলো, হঠাৎ করে আবার ওর দিকে তাকিয়ে রয়েছে। আমিও না ওর দিকে তাকিয়ে সামনের দিকে যেই তাকিয়েছি, বিশ্বাস করবে না, একটা পুরো লাল টুকটুকে কাপড় পরা, হেডলাইটের আলোতে দেখছি লাল টুকটুকে কাপড় পরা একটা ঘোমটা দেয়া একজন বউই, হ্যাঁ
আমাদের সামনে সামনে হেঁটে যাচ্ছে, একদম গাড়ির সামনে হেঁটে যাচ্ছে, এবং গাড়ি থেকে এইটা হয়তো জাস্ট এতটা দূরে রয়েছে, ও ঠিক গাড়ির মাঝখানে হেঁটে যাচ্ছে। ও তখন বলছে, তা আমি ওকে বলছি যে ওই যে বললাম না আমার ফিলিংসটা একটু নেগেটিভের প্রতি, বললাম বরাবরই একটু কম আমার ফিলিংসটা। হ্যাঁ, তা আমি ওকে বলছি যে আরে তা তুই ইয়ে কর না, তোর হর্ন না মারলে পাহাড়ের মধ্যে আমরা কি সারা রাত দাঁড়িয়ে থাকবো, এ যেভাবে চলছে। ও না কিছু বলছে না। চিতা কি তুই দাঁড়িয়ে থাকবি? আর আমার বরকে না জোরে এরকম ঝাঁকিয়ে দিয়েছি। কি হয়েছে? বলছে তুই খেয়াল করেছিস? কি খেয়াল করব? বলছে মহিলাটার কোনো ছায়া নেই। আরে ইয়ার, তো সারাক্ষণ মহিলার ছায়া নেই, এর ছায়া নেই। হ্যাঁ, মানে যা তা তুই একেবারে ভাই হর্নটা মার, সিধা চল। বলছে তুই ভালো করে তাকা। এবার আমার তো বিশ্বাস করবে না, আমার তখন হচ্ছে চোখে ঘুমের মাম্মি বাঁচাও, মাম্মি ডাকলে না মাম্মিও আমাকে করতো, পেটাতো। তা এবার ও বলছে যে তুই দেখ ভালো করে খেয়াল কর। এবার আমার তো ঘুম, চোখ তন্দাটা সবে কেটেছে, কেটে বসে এবার আমি না সিরিয়াসলি যখন দেখছি, হ্যাঁ দেখছি কি যে শাড়িটা পরেছে মাটিতে কোনো পা নেই। হ্যাঁ, মাটিতে কোনো পা নেই এবং ছায়ার তো কোনো ব্যাপারই নেই, জাস্ট মনে হচ্ছে হালকা ভেসে 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 মহিলাটা যাচ্ছে। ওই দেখে আমাদের অবস্থা শেষ ওখানে। এবং কেন দেখেছি, কোথা থেকে এলো, কি এলো, কিচ্ছু জানি না। হ্যাঁ, বেশ কিছুক্ষণ এরকম চলার পর আমার হঠাৎ করে মনে হলো যে আমার বড় মা, তারা আমাকে ডাকতে শুরু করি, জোরে জোরে নাম জপতে শুরু করলাম। ওকেও বললাম তুই ওর ডাক, তোর যে ইষ্ট দেবতা আছে তাকে, তুই যাকে আর কি বিশ্বাস করিস তাকে তুই ডাক, আমি আমার মতন ডাকছি। এই নাম করতে করতে প্রায় 10 মিনিট বাদে কিছুটা ওরকম ভেসে 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 যাওয়ার পর না এরকম ভাসতে 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 একদম ওপরের দিকে উড়ে গেল। চোখের সামনে আমরা দেখলাম, চোখের সামনে। যে আমার বর শুধু দেখেছে তা নয়, আমিও দেখেছি এটা, যে চোখের সামনে একদম মিলিয়ে, একদম আকাশে মিলিয়ে গেল, একদম ওপরে উড়ে গেল। মানে তুমি ভাবো ওই রাত্রির বেলা হাজবেন্ড ওয়াইফ, তারপর জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। তোমার ওই রাত্রির বেলা ওই একদিকে পাহাড়, ঘন জঙ্গল, কোনো কিছু নেই, তার মধ্যে ওই একটা চোখের সামনে দেখা। ভাবো একবার নিজেদের মনের অবস্থা কেমন হয়। সাধারণ পাবলিক যেহেতু আমাদের অতটাও মানে অবস্থা খারাপ হয়নি, যেহেতু আমরা প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে তখন যুক্ত হয়ে গেছি এবং প্রায় বেশ কয়েকটা, মানে আমরা প্রায় সিনিয়রের জায়গায় চলে গেছি তখন। তা সেহেতু আর কি ঠিক আছে, ও চলে যাবে, ওরকম ব্যাপারে একটু ঠাকুর নাম জপ করি, চলে যাবে। তা ওদের, তুমি এটা আমি দেখেছি, ওদের যদি ডিস্টার্ব না করা হয় বা চোখের সামনে এরকম দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ইয়ে করলে, ওরা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যায়। মানে তোমার যে সবসময় ওরা ক্ষতি করার জন্যই ইয়ে করবে তা কিন্তু নয়। তা এই হচ্ছে আমার লাস্ট ঘটনা আজকে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এবার এইখান থেকে তুলে নিয়ে যেতে হবে ওকে ওই ঘরে। তা আজকে আমি এখানেই শেষ করছি। তা একটু বলো কেমন লাগলো আমাকে, আমাকে বলছি আমার ঘটনাগুলো আজকে কেমন লাগলো। প্রত্যেকটা ছোট ছোট ঘটনা বলেছি, লম্বা ঘটনা বলিনি। লম্বা ঘটনার পরের এপিসোডে, পরের নেক্সট সানডেতে আমি বলবো। বেশ ইন্টারেস্টিং ঘটনা আছে, বেশ কয়েকটা আমার কাছে এসছে। তাই আজকে ছোট ছোট ঘটনাগুলো কেমন লাগলো একটু জানিও আমাকে। তা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। নমস্কার, গুড নাইট, শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.